আপনারা কি জানেন, হাতে 1 থেকে 2 দিনের ছুটিতেই ঘুরে আসা যায় প্রাচীন বাংলার রাজধানী। সেইখানে অবস্থিত রয়েছে তৎকালীন এশিয়ার বৃহত্তম মসজিদ। এটি একটি হিন্দু মন্দিরের কাঠামো উপরে তৈরি করা হয়েছিল এই মসজিদটি। এখন আমরা এসে পৌঁছে গেছি গৌড়ের দাখিল দরওয়াজার সামনে। আমরা চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। এছাড়াও এখানকার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ঐতিহাসিক স্থাপত্য। দুটো সিঙ্গেল বিছানা আছে, একটা টেবিল দিয়েছে, আর জামা কাপড় রাখার জন্য একটা আলনা টাইপের দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইবার আমরা আপনার জন্য নিয়ে হাজির হয়েছি মালদার ঐতিহাসিক স্থান গৌড় এবং পান্ডুয়া ট্যুর গাইড। নমস্কার, আমি সৌরভ। আমি দেব। প্রথমেই স্বাগত জানাই আপনাদেরকে ইউটিউব চ্যানেল ভ্রাম্যমানে। এবার আমরা এসেছি বাংলার প্রাচীন রাজধানী গৌড় এবং পান্ডুয়া ভ্রমণের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, কিভাবে আমরা কলকাতা থেকে গৌড় এবং পান্ডুয়া আসবো, কোথায় থাকবো, আর এখানে দেখার কি কি জায়গা রয়েছে, সবটাই আনতে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। চলুন তাহলে বন্ধুরা এই ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, বাঙালি হয়ে একজন বাঙালি ভাইকে সাপোর্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, বাংলা ভাষায় এরকম আরও অনেক ভিডিও দেখতে। চলুন তাহলে বন্ধুরা ফাইনালি ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা রয়েছি নৈহাটি স্টেশনে, আর এখান থেকে আমাদের ট্রেন রাত 11:24 বালুরঘাট এক্সপ্রেস, যেটা করে আমরা পৌঁছে যাবো মালদা। আর আপনারা চাইলে এই ট্রেনটা শিয়ালদা থেকেও ধরতে পারেন, যার সময় হলো গিয়ে 10:30। চলুন তাহলে বন্ধুরা ট্রেনটা এলে ট্রেনটা করে এগিয়ে যাওয়া যাক মালদা রেলওয়ে স্টেশন। আমরা কেটেছি এই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট, যার মূল্য নৈহাটি থেকে মালদা পর্যন্ত মাথাপিছু 210 টাকা। এছাড়াও এই ট্রেনের বিভিন্ন শ্রেণীর ভাড়ার তালিকা আমি স্ক্রিনের নিচে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা নিয়েছি স্লিপার ক্লাস। আর স্লিপার ক্লাস বলতে এই যে দেখছেন বার্থ রয়েছে, এই আমাদের দুটোই লোয়ার বার্থ পড়েছে 57 আর 60। যেহেতু আমরা বাড়িতে আছে খাওয়া দাওয়া করেই এসেছিলাম, তো জাস্ট এই বার্থগুলো দেখছেন টাঙানো আছে। জাস্ট আমরা ঘুমিয়ে পড়বো, আর কালকে সকাল 5:30টার সময় আমার ট্রেনটা পৌঁছে যাবে মালদা। চলুন তাহলে বন্ধুরা ঘুমিয়ে পড়া যাক, কালকে সকালে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। শুভরাত্রি। নৈহাটি থেকে মালদার দূরত্ব প্রায় 300 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। ভোর 5:30 নাগাদ যখন আমাদের ট্রেন মালদায় পৌঁছলো, তখনও বাইরে ঠিকমতো আলো ফোটেনি। কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পর আলো ফুটলে আমরা এগিয়ে চললাম স্টেশনের বাইরে একটি দোকান থেকে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। আমরা কচুরি এবং সবজি দিয়ে ব্রেকফাস্ট সারলাম, যার মূল্য লাগলো প্রতি প্লেট 20 টাকা। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলে আমরা এগিয়ে চললাম রেলওয়ে রিটায়ারিং রুমের দিকে। রুমটি আমরা আগে থেকেই অনলাইনে বুক করেছিলাম। তাহলে বন্ধুরা আমরা মালদায় থাকার জন্য বুক করেছি রেলওয়ে রিটায়ারিং রুম। এই রুমটার আমাদের সকাল 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত দেওয়া হয়েছে 24 ঘন্টার জন্য। এই রুমটার জন্য আমাদের ভাড়া লেগেছে 238 টাকা, আর ট্যাক্স বাবদ 264 টাকা। রুমটায় দেখতেই পাচ্ছেন দুটো সিঙ্গেল বিছানা আছে, একটা টেবিল দিয়েছে, আর জামা কাপড় রাখার জন্য একটা আলনা টাইপের দেওয়া হয়েছে। এছাড়াও লাগেজ রাখার জন্য একটা টেবিল, এছাড়াও ডাস্টবিন রয়েছে। আর চলুন আপনাদেরকে রুমের বাথরুমটা দেখিয়ে দিই। রুমের বাথরুমটা বন্ধুরা বেশ বড়। এছাড়া বাথরুমে দেখতে পাচ্ছেন গিজার আছে, আর বেসিন, আর এছাড়া দেখতে পাচ্ছেন ইংলিশ কোমোডও রয়েছে। চলুন তাহলে বন্ধুরা এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে সকাল 10টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব গৌড় এবং পান্ডুয়া ঘুরে দেখার জন্য। রুমে পৌঁছে কিছুক্ষণ ফ্রেশ হয়ে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি আজকের দিনের সাইট সিইংয়ের জন্য। এখন ঘুরতে সময় হয়েছে সকাল 9:50, আর আমরা বেরিয়ে পড়েছি আজকের দিনে সাইট সিইংয়ের জন্য। আর এখান থেকে আমরা এখন প্রথমে কোথায় যাব? আমরা যাব অটো স্ট্যান্ডে বা টোটো স্ট্যান্ডে। আমরা এখান দিয়ে দর কষাকষি করে অটো নিয়ে অটো রিজার্ভ করে আমরা সাইট সিইংয়ের জন্য ঘুরতে যাব। আর জাস্ট দেখতে পাচ্ছেন ওই যে মালদা স্টেশন, আর এখানেই দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড। আর টোটো স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে আমরা পেয়ে যাবো অটো স্ট্যান্ড। চলুন তাহলে বন্ধুরা গিয়ে একটা টোটো কিংবা অটো দেখে একটু দরাদরি করে ঘুরে দেখা যাক আজকের দিনে গৌড় এবং পান্ডুয়া। এক নজরে দেখে নেই যে আমাদের অটোওয়ালা দাদা কোথায় কোথায় আমাদের ঘোরাবে সাইট সিইংয়ের জন্য, আর উনি কত টাকা ভাড়া নিচ্ছে, আর ওনার ফোন নাম্বারটা কি আছে একবার জেনে নেওয়া যাবে। দাদা বলছি যে তুমি কোথায় কোথায় আমাদের ঘোরাচ্ছ একটু বলো। আর যেটা পান্ডুয়া গৌড়, আর এর জন্য কত টাকা তুমি নিচ্ছ রিজার্ভ? হিসেবে 800 টাকা রিজার্ভ। আচ্ছা, আর তোমার ফোন নাম্বারটা একটু বলো। 8944889997। ওকে, থ্যাংক ইউ।
স্টেশনের বাইরে থেকেই সাইট সিইং অটো পেতে কিন্তু খুব একটা অসুবিধা হলো না আমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এই দাদার সাথে অটো করে রওনা দিয়েছি। আমরা প্রথমেই মালদা টাউন থেকে এগিয়ে চলেছি আদিনার দিকে। মালদা স্টেশন থেকে আদিনা মসজিদের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। পৌঁছতে সময় লাগার কথা 30 থেকে 45 মিনিট মতন। তবে আজ ট্রাফিক কিছুটা বেশি থাকায় আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লাগলো আদিনা মসজিদ এসে পৌঁছতে। আদিনা মসজিদ মালদহে অবস্থিত একটি মসজিদ। এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি। এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ। মসজিদটি বেঙ্গল সালতানাতের সময় সিকান্দর শাহ কর্তৃক একটি রাজকীয় মসজিদ হিসাবে নির্মিত হয়। তিনি ইলিয়াস শাহী রাজবংশের সদস্য ছিলেন এবং মহিমবাবিত সুলতান এবং বিশ্বাসীদের খলিফার মতো উঁচু উপাধি বহন করেন। মসজিদটি সাবেক রাজকীয় রাজধানী পান্ডুয়ায় অবস্থিত। বিশাল স্থাপত্য উমাইয়া মসজিদের হাইপোস্টাইলের সাথে যুক্ত, যা নতুন এলাকায় ইসলাম প্রবর্তনের সময় ব্যবহার করা হয়। তবে 16 শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে বঙ্গ সালতানাত ভেঙে যায়। এখন আমরা রয়েছি আদিনা মসজিদ বা জামি মসজিদে। এটি প্রাচীন বাংলার ইসলামিক স্থাপত্যের একটি বৃহত্তম নিদর্শন। বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, আগে মদিনা তারপরে আদিনা। 155 মিটার লম্বা আর 93 মিটার চওড়া এই মসজিদটি এককালে এই উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ ছিল। দামাস্কাসের গ্র্যান্ড মস্কের আদলে তৈরি এই মসজিদটি সুলতান সিকান্দর শাহ 1364 থেকে 1374 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন। অনেকেই মনে করেন এটি একটি হিন্দু মন্দিরের কাঠামো উপরে তৈরি করা হয়েছিল এই মসজিদটি। কারণ আমরা ঢোকার সময় দেখতে পেলাম মন্দিরের দরজায় গণেশের খোদাই করা মূর্তি, প্রার্থনার জায়গায় বিদ্যাধর এবং বিদ্যাধরী মূর্তি আঁকা। এছাড়াও এরকম বহু উদাহরণ আপনারা এই মসজিদের ভালো করে ঘুরলেই দেখতে পারবেন। চলুন তাহলে এরকমই আরও অনেক ইতিহাস জেনে নেওয়া যাক এই মন্দিরটির ঘুরতে ঘুরতে। এই মসজিদ উত্তর দক্ষিণে 524 ফুট লম্বা ও 322 ফুট চওড়া। এতে 260টি থাম ও 387টি গম্বুজ আছে। মসজিদের নকশা বাংলা, আরব, ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্য অন্তর্ভুক্ত। যদিও মসজিদটি তার আকারের কারণে দূর থেকে আকর্ষণীয়, কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পিত সাজসজ্জার কারণে এটি থেকে একটি ভালো দূরত্বে দাঁড়িয়ে থাকা বৈশিষ্ট্য দেখা কঠিন করে তোলে। এটি ধ্বংসস্তূপের রাজমিস্ত্রি দিয়ে নির্মিত হয়েছিল, যা ইট, পাথর, স্তূপের প্রলেপ, প্লাস্টার, কংক্রিট, গ্লেজিং বা চুনমসৃণ দ্বারা আবৃত ছিল। পাথরের ফুল ভবনের চারপাশের অভ্যন্তর এবং বহির্ভাগের খিলানে একত্রিত করা হয়। এর পরিকল্পনা দামাস্কাসের বড় মসজিদের অনুরূপ। মসজিদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। কালের চাপ উপেক্ষা করে খিলান ছাদযুক্ত প্রবেশদ্বার সহ পশ্চিম দেয়ালের অংশবিশেষ মাত্র টিকে আছে। বিশালতার দিক থেকে এই মসজিদ সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। তাহলে বন্ধুরা দেরি কিসের? হাতে একদিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন না প্রাচীন বাংলার এই বিশাল স্থাপত্য আদিনা মসজিদ ঘুরে দেখতে। আদিনা মসজিদ ঘুরে এখন আমরা এগিয়ে চলেছি আদিনা ডিয়ার পার্ক ঘুরে দেখার জন্য। এখানে টিকিট মূল্য মাথাপিছু 25 টাকা করে এবং ছোটদের জন্য মাথাপিছু মাত্র 10 টাকা। মালদা শহর থেকে কিছুটা দূরে 34 নম্বর জাতীয় সড়কের নিকটে গাজলে 100 হেক্টর জমির উপর গড়ে উঠেছে আদিনা ডিয়ার ফরেস্ট। বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি পাখি ছাড়াও এই জঙ্গলে দেখা যাবে চিতল হরিণ, নীলগাই, শেয়াল, বনশুয়োর ও বানর। জঙ্গলের মাঝে রয়েছে বড় বড় কয়েকটি পুকুর বা ঝিল, যেখানে পাখি ও বন্যপ্রাণীদের জলকেলি উপভোগ করতে পারবেন পর্যটকেরা। ঐতিহাসিক নিদর্শনের সাথে প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধন এই আদিনা ফরেস্ট পর্যটন ক্ষেত্রে আলাদা মাত্রা দিয়েছে মালদাকে। এখন আমরা রয়েছি আদিনা ডিয়ার পার্কে। এখানে অনেক চিতল হরিণ দেখতে পাওয়া যায়। এই পার্কের এন্ট্রি ফি লাগলো মাথাপিছু 25 টাকা করে। চলুন তাহলে বন্ধুরা ডিয়ার পার্কটি ভালো করে ঘুরে দেখা যাক। এই আদিনা ডিয়ার পার্কের কিন্তু মুখ্য আকর্ষণ হলো এইখানকার এই চিতল হরিণগুলি। তবে হরিণগুলি যে জায়গায় রয়েছে তা পার্কে ঢোকার মূল গেট থেকে অনেকটাই দূরে। ডিয়ার পার্ক ঘুরে এখন আমরা এগিয়ে চলেছি পান্ডুয়ার বিখ্যাত 1 লাখী সমাধিসৌধ ঘুরে দেখতে। এই সমাধিসৌধটি আনুমানিক 1412 থেকে 15 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল। এখন আমরা এসে উপস্থিত হয়েছি 1 লাখী মসজিদের সামনে। আর এই মসজিদটি 1412 খ্রিস্টাব্দের আশেপাশে 1 লাখ টাকার বিনিময়ে তৈরি হয়েছিল, তাই এই মসজিদটির নামকরণ করা হয়েছে 1 লাখী মসজিদ। সম্ভবত রাজা গণেশ সেই আমলে তার পুত্র সন্তান
যদু তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিল, তার জন্য এই মসজিদটি নির্মাণ করেন। এছাড়াও এই মসজিদের আরও অনেক ইতিহাস রয়েছে। চলুন তাহলে বন্ধুরা মসজিদটি ঘুরতে ঘুরতে জেনে নেওয়া যাক এর সংক্ষিপ্ত ইতিহাস। একলাখি মসজিদ বলে প্রচলিত হলেও এটি কিন্তু আসলে একটি সমাধিসৌধ, যেখানে মোট 3টি সমাধি রয়েছে। সেগুলি হলো সম্ভবত রাজা গণেশের পুত্র সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তার স্ত্রী এবং পুত্র শামসুদ্দিন আহমেদ শাহের, কিন্তু শনাক্তকরণ নিয়ে বিতর্ক রয়েছে। এতক্ষণ ঘুরে বেশ ভালোই খিদে পেয়েছিল, তাই আমরা এখন এগিয়ে চলেছি আজকে দুপুরের পেট পুজোর জন্য। আমরা জাতীয় সড়কের উপরেই বাঙালি ধাবা নামক একটি রেস্তোরাঁ থেকে আজকের দুপুরের খাওয়া দাওয়া সারব। আমরা আজকে দুপুরে খেলাম চিকেন থালি, যার মূল্য প্রতি থালি 100 টাকা। এখন বলতে সময় হয়েছে দুপুর 2:10, আর আমরা জাস্ট একটু আগেই একটা হাই রোডের ধারে ধাবা থেকে খাওয়া দাওয়া করে পান্ডুয়ার দিকটা সম্পূর্ণ ঘুরে এখন এগিয়ে চলেছি গৌড়ের দিকে। চলুন তাহলে বন্ধুরা গৌড়ে গিয়ে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। আমরা প্রথমেই এসে উপস্থিত হলাম রামকেলির মদনমোহন জিউ মন্দিরের সামনে। মন্দিরটি প্রথম 1515 সালে নির্মিত হয়েছিল, তবে 1938 সালে এটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। এখন যে বিল্ডিংটি দেখছেন আপনারা, এটি পুনর্নির্মাণের পরের অবস্থা। মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ মূর্তি। মন্দির ঘুরে এখন আমরা উপস্থিত হয়েছি গৌড়ের বিখ্যাত বড়সোনা মসজিদ দেখতে। বড়সোনা মসজিদ পশ্চিমবঙ্গের গৌড়ে অবস্থিত মুসলিম যুগের স্থাপত্য নিদর্শন। গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হল বড়সোনা মসজিদ। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। স্থাপনাটি ইটের গাঁথুনি দ্বারা নির্মিত এবং বাইরের অংশ পাথর দ্বারা আবৃত ছিল। এখন আমরা রয়েছি গৌড়ের বারোদুয়ারি মসজিদের সামনে, যাকে বড়সোনাও বলা হয়। এই মসজিদটি আলিউদ্দিন হোসেন শাহের আমলে নির্মাণ কাজ শুরু হয় এবং 1526 সালে নাসিরউদ্দিন নুসরত শাহের আমলে এই মসজিদটি সম্পূর্ণ তৈরি হয়। চলুন তাহলে মসজিদটি ঘুরে দেখা যাক। আর জেনে নেওয়া যাক এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। মসজিদটি 200 ফিট বাই 200 ফিট পরিমাপের চতুষ্কোণ একটি উদ্যানের পশ্চিম পার্শ্বে অবস্থিত। এর উত্তর, দক্ষিণ ও পূর্ব পার্শ্বের মাঝ বরাবর খিলানযুক্ত তোরণ ছিল। বর্তমানে কেবল উত্তর ও পূর্বের তোরণ দুটি অবশিষ্ট আছে। এই মসজিদের গম্বুজগুলোর ওপর সোনালী রঙের আস্তরণ ছিল। এই থেকেই মসজিদটির নাম হয় সোনা মসজিদ। গৌরনগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে সোনালী রঙের আস্তরণযুক্ত আরেকটি সোনা মসজিদ ছিল। সেটি ছিল আকারে ছোট, তাই এই মসজিদটিকে বলা হতো বড় সোনা মসজিদ, আর ফিরোজপুরেরটিকে বলা হতো ছোট সোনা মসজিদ। মসজিদটি মূলত বারোদুয়ারি নামে পরিচিত ছিল, তবে মসজিদটিতে মোট 11টাই দুয়ার বা দরজা লক্ষ্য করা যায়। এখান থেকে এখন আমরা এগিয়ে চলেছি দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজার দিকে। দাখিল দরওয়াজা ওরফে সেলামি দরওয়াজা গৌড় দুর্গে প্রবেশপথে নির্মিত একটি প্রধান ফটক। বর্তমানে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় অবস্থিত। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গৌড়ের বিখ্যাত দাখিল দরওয়াজার সামনে। এখানে তোপের সেলামি দেওয়া হতো বলে এটাকে সেলামি দরজা হিসেবেও বলা হয়। চলুন তাহলে বন্ধুরা এই দরওয়াজাটি ভালো করে ঘুরে দেখা যাক আর জেনে নেওয়া যাক এইখানকার সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাসের অনেক জায়গায় উল্লেখ আছে গৌড় দুর্গ বানানোর সময় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ এই দাখিল দরওয়াজা তৈরি করেছিলেন। ছোট লাল ইট এবং পোড়ামাটির কাজ দিয়ে তৈরি এই প্রভাবশালী কাঠামোটি 21 মিটারেরও বেশি উঁচু এবং প্রায় 35 মিটার চওড়া। সুদূর অতীতে এখান থেকে কামান ছোড়া হতো, তাই গেটটি সেলামি দরওয়াজা নামেও পরিচিতি লাভ করে। এখন আমরা এগিয়ে চলেছি মালদার বিখ্যাত রামকেলি ধাম। মানুষের সঙ্গে মানুষের মিলন করাতে ঘর ছেড়েছিলেন নিমাই। কৃষ্ণপ্রেমের মহিমা ছড়িয়ে দিতে চেয়েছিলেন মানুষের মনে। তিনি চেয়েছিলেন মানুষের মনে প্রেমের বিকাশ হোক, প্রেমের বাঁধনে জড়িয়ে পড়ুক মানবজাতি। রামকেলি ধাম বৈষ্ণবদের অন্যতম পুণ্যভূমি। এই ভূমিতেই বিশাল আকারের মহাপ্রভুর মন্দির নির্মাণ করতে চলেছে আন্তর্জাতিক সংস্থা ইস্কন। এখন আমরা এগিয়ে চলেছি ফিরোজ মিনারের দিকে। ফিরোজ মিনার দাখিল দরওয়াজা থেকে 1 কিলোমিটার দূরে গৌড় শহরে অবস্থিত। মিনারটি দিল্লির কুতুব মিনারের সাথে সাদৃশ্যপূর্ণ। হাফসি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহর কুর্সি দখলের খুশিতে 1489 সালে এই কুতুব মিনারের অনুকরণে এই 5 তলা স্তম্ভটি তৈরি করেন, যেটি ফিরোজ মিনার নামে পরিচিত। চলুন তাহলে বন্ধুরা ফিরোজ মিনারটি
ঘুরে দেখা যাক এবং জেনে নেওয়া যাক এই মিনারের সংক্ষিপ্ত ইতিহাস। তবে মিনারটি দীর্ঘতর না হওয়ায় সন্তুষ্ট হতে পারেননি ফিরোজ শাহ। ঠিক সেই কারণেই রাজার নির্দেশে মিনারের প্রধান স্থপতিকে মিনারের শীর্ষস্থল থেকে ফেলে হত্যা করা হয়েছিল। এখন আমরা এগিয়ে চলেছি বিখ্যাত 22 গজি দেওয়াল দেখতে। দেওয়ালটির উচ্চতা প্রায় 22 গজ বা 20 মিটারের কাছাকাছি হওয়ায় এর এই রকম নামকরণ। তবে ছোট লাল ইট দিয়ে তৈরি দেওয়ালটি এখন অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত। এখন আমরা এগিয়ে চলেছি কদম রসুল মসজিদের দিকে। চতুষ্কোণেই গম্বুজ বিশিষ্ট মসজিদটি 1530 থেকে 1531 সালে সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয়। এই কদম রসুল কমপ্লেক্সে মসজিদ, মাদ্রাসা, কবরখানা ইত্যাদি রয়েছে। তাহলে বন্ধুরা, এখন আমরা রয়েছি গৌড়ের বিখ্যাত কদম রসুল মসজিদে, আর এটি নাসরাত শাহ দ্বারা নির্মিত ছিল। কথিত আছে এখানে একটি পাথরের উপরে হযরত মুহাম্মদের পায়ের ছাপ স্থাপিত ছিল। আর এখন যেই পায়ের ছাপটা মহদীপুরে সংরক্ষিত অবস্থায় রাখা রয়েছে। চলুন তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক এই কদম রসুল মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। মসজিদের বিপরীতে আওরঙ্গজেবের সেনাবাহিনীর সেনাপতি ফতে খানের 17 শতকের সমাধি রয়েছে। সুলতানি প্রাসাদ ও লুকোচুরি দরওয়াজার উত্তর দিকে কদম রসুল মসজিদটি অবস্থিত। তবে নামে মসজিদ বললেও এখানে এককালে ছিল নবী হজরত মুহাম্মদের পদচিহ্ন। কথিত আছে দরবেশ মখদুম জাহানিয়া জাগান গসত ওই পদচিহ্ন আরব থেকে বাংলায় নিয়ে আসেন। এটি হচ্ছে গৌড়ের বিখ্যাত লুকোচুরি দরওয়াজা, যা কদম রসুল মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত। সুলতান তার বেগমদের সাথে লুকোচুরি করার রাজকীয় খেলা থেকে এই নামের উৎপত্তি। লুকোচুরি দরজা ঘুরে আমরা এগিয়ে চললাম পাশেই অবস্থিত চিকা মসজিদের দিকে। আসলে এই তিনটি জায়গা একে অপরের খুবই কাছাকাছি অবস্থিত, তাই পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায়। সুলতান ইউসুফ শাহ 1475 সালে চিকা মসজিদ নির্মাণ করেন। এখন আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকা মসজিদ বা চামকান মসজিদ। সুলতান হোসেন শাহ এটিকে কারাগার হিসাবে ব্যবহৃত করত। এটার নাম মসজিদ হলেও আসলে এটি একটি সমাধিস্থল, আর এর ভেতরে একসময় অনেক চামচিকে বাস করতো বলে এটা এরকম নামকরণ হয়। চলুন তাহলে বন্ধুরা এই মসজিদটি ভালো করে ঘুরে দেখা যাক। এই চিকা মসজিদের অপর প্রান্তে অবস্থিত আবার গুমটি দরওয়াজা। এটি একটি একক গম্বুজ বিশিষ্ট ভবন, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। এখন আমরা এগিয়ে চলেছি জামকাটি মসজিদের দিকে। তবে মসজিদটি হয়তো রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ ছিল, তাই আমাদের বাইরে থেকে দেখেই এগিয়ে যেতে হলো তাঁতিপাড়া মসজিদের দিকে। তবে এই মসজিদটিও রক্ষণাবেক্ষণের কারণে সেই দিন বন্ধই ছিল, সুতরাং এই মসজিদটিও বাইরে থেকে দেখেই আশ মেটাতে হলো। এখন আমরা এগিয়ে চলেছি লোটন মসজিদের দিকে। তবে খবর পেলাম যে এই তিনটে মসজিদ রক্ষণাবেক্ষণের কারণে এই মুহূর্তে ভিজিটারদের জন্য বন্ধ রয়েছে, তাই এই মসজিদটিও আমাদের বাইরে থেকে দেখেই ফিরে যেতে হলো। এইখান থেকে এরপর আমরা এগিয়ে চললাম মহদীপুর ভারত বাংলাদেশ সীমান্তে। এখন আমরা চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। আমরা এখন উপরেটা যাব আর দেখবো আমরা বাংলাদেশ কিভাবে লোক এদিকটা দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট চেক করে, যারা ভিসা লাগিয়ে এসছে পাসপোর্ট চেক করে এখান থেকে 4 জায়গায় চেকিং হচ্ছে, তারপর বাংলাদেশ ঢুকে যাচ্ছে। চলুন বন্ধুরা উপরে গিয়ে আমরা বাংলাদেশটা কিভাবে দেখা যায় সুন্দর করে দেখে আসি। এইখান থেকে একটি উঁচু ঢিবি মতন উঠে আপনারা দেখতে পেয়ে যাবেন একদম ভারত থেকে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। তবে যারাই আসবেন একটু সাবধানে উঠবেন। এইখানে একদিকে রয়েছে আমাদের ভারতীয় বর্ডার সুরক্ষা বাহিনী এবং তারপর কিছুটা নোম্যান্স ল্যান্ড এবং তারপরেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ। তাহলে বন্ধুরা এখন আমরা রয়েছি বাংলাদেশ বর্ডারে। ওদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে আমার পেছনে, আর এটা হচ্ছে মালদা থেকে বাংলাদেশ বর্ডার। ওইখানে সামনে লেখা আছে বাংলাদেশের স্বাগতম। ঢাকা 331 কিলোমিটার, রাজশাহী 82 কিলোমিটার। আর এখানে আমাদের নিজেদের আধার কার্ড এনেছিলাম। আপনারা যদি এখানে আসেন অবশ্যই আধার কার্ড আনবেন। আধার কার্ড দেখিয়ে আধার কার্ডের নাম্বারটা লিখে আমরা এন্ট্রি করে ওখান দিয়ে একটা সোজা রাস্তা আছে দেখতে পারবেন। এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা এই ওপরে এসেছি, আর এখান থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। আর নিচেই কাঁটাতারও রয়েছে বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। কাঁটাতার জানি না কটা দেখা যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটাই হচ্ছে কাঁটাতার, ওটাই হচ্ছে বর্ডার। এই দেখুন, আর জাস্ট এই রাস্তাটা পিচ রাস্তার ওপারেই বাংলাদেশ।
তো এটাও একটা নতুন অভিজ্ঞতা হলো। আমি ভাবিনি যে এখানে আসবে নিয়ে আমাদের। আর যে আমাদের অটো ড্রাইভার আছে তিনি নিজের আগ্রহেই আমাদেরকে নিয়ে এলেন এই বর্ডারটা দেখতে। আর এখানে এসে দেখলাম যে বেশ অনেক লোকই এখানে জমায়েত হয়েছে। চলুন তাহলে বন্ধুরা, এখান থেকে এবার ধীরে ধীরে আমরা ফিরে যাবো আমাদের মালদার রেলওয়ে রিটার্নিং রুমের দিকে। ফিরতি পথে চোখে পড়ল মালদা যার জন্য বিখ্যাত বিস্তীর্ণ এলাকা জুড়ে আমবাগানের। প্রায় বিকেল 5:30 নাগাদ আজ আমরা আজকের দিনের সাইট সিইং শেষ করে ফিরে এলাম পুনরায় মালদা স্টেশনে। আপনারা চাইলে আজকে রাতের ট্রেনেই আবার কলকাতার দিকে ফিরে যেতে পারেন, কিংবা আমাদের মতন এক রাত এখানে থেকে পরের দিন ফিরে যেতে পারেন পুনরায় কলকাতা। এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যে 6টা। আর জাস্ট 15 মিনিট আগেই আজকে আমরা যার সাথে ঘুরলাম তার নাম লকাইদা। তিনি আমাদের এই স্টেশনের সামনে ড্রপ করে দিয়েছিলেন। আর সেখান থেকে বেরিয়ে আমরা আজকে রাতের খাওয়ার দাওয়ার নিয়ে একবারে রুমে ঢুকে গিয়েছি। আর এখানে খাওয়ার দাওয়ারের দাম মোটামুটি নর্মাল আমাদের ওখানকার মতোই। আমরা রুটি কিনলাম হচ্ছে পার পিস 5 টাকা করে, এবং চিকেন তড়কা 1 প্লেট 79 টাকা। তাহলে বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক আমাদের এই ট্যুরের মাথাপিছু কি খরচ দাঁড়ালো। আমাদের এই সম্পূর্ণ ট্যুরে মাথাপিছু খরচ দাঁড়িয়েছিল 1400 টাকা। আপনারা চাইলে ভিডিওটি এখানে পজ করে যাবতীয় খরচের হিসেব ডিটেলে দেখে নিতে পারেন। যদি আপনাদের এই ট্যুরের সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানান, আমরা সব প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকে রাতে আমাদের আর কিছুই করার নেই। আজকে জাস্ট আমরা যেই খাওয়ার দাওয়ারটা এনেছি রাতে ওটা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, এবং কাল সকাল 8টায় আমাদের এখানে চেক আউট। রিটার্নিং রুমের যেমন টাইম হয় সকাল 8টা থেকে পরদিন সকাল 8টা, এবং তারপরে আমাদের আবার সকাল 8:50-এর ট্রেন, যেটা করে আমরা ফিরে যাব যে যার নিজের বাড়ি। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করা যাক। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। ধন্যবাদ।